বাঁশের চেয়ে কঞ্চি বলো। অর্থাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য চেয়ে তাদের সহযোগী যারা রয়েছেন তাদের কথা, তাদের চালচলন এবং তাদের বহিঃপ্রকাশ এর চেয়ে আরো বেশি বলো, অর্থাৎ কঞ্চি বলো। তো আপনারা তো জানেন রাজনীতিতে একটি কিন্তু মেরুকরণ, অর্থাৎ রাজনীতি একটা মোড় নিতে যাচ্ছে। তিনি যদিও বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাত ইসলামের সাথে, অন্যান্য ছোট ছোট দলগুলোর সাথে সংলাপে বৈঠকে বসেছিলেন। এরপর তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী বছর জুনের মধ্যে নির্বাচন করবেন। কিন্তু এদিকে বিএনপি একটা অপপ্রচার চালিয়ে দিয়েছে যে এনসিপি এবং জামাত ইসলামও তাদের সাথে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। আসলে এটি আমরা জানতে পেরেছি এটা আসলে এনসিপি এবং জামাত ইসলাম বিএনপির সাথে এটা স্বীকার করেনি বা ঐক্যমতে পৌঁছায়নি এবং এই ধরনের তাদের সাথে কোনো আলোচনা হয়নি। তাহলে এই কথাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন কূটকৌশলে এই কথাটা প্রচার করে দেওয়া হলো? তাহলে অবশ্যই এটা বিএনপির মহল থেকে প্রচার করা হয়েছে, একটা অপপ্রচার আমরা বলতে পারি। কারণ এনসিপি এবং জামাত ইসলামকে যখন জানতে চাওয়া হয়েছে তারা বলছে যে আমরা বিএনপির সাথে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা সরকারকে আমরা চাপিয়ে দিইনি। তাহলে এটা বিএনপি চালাকি করছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যতটা আগ্রহ থাকলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো প্রকার আগ্রহ নেই। ডিসেম্বরে নির্বাচন হতে হবে এই ব্যাপারে জনগণের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই এবং তারা জানে যে কেন বিএনপি নির্বাচন নিয়ে এত হুলস্থুল করছে, কেন দ্রুত ক্ষমতা আসতে চাচ্ছে এবং বিএনপি ক্ষমতা পাবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা কেন সরকারকে চাপ সৃষ্টি করছে, এটা জনগণ খুব ভালো করে বোঝে। এই ভালো করে বোঝার কারণে বিএনপি এই অতি আগ্রহটাকে জনগণ কোনোভাবেই গ্রহণ করছে না, সাড়া দিচ্ছে না। বরং তারা বলছে যে লাউ সেই কদু, যে একবার লঙ্কায় যায় সে রাম হয়ে আর ফিরে আসতে পারে না, মানে রাম হতে চায়। তো এখন ঘটনা হলো বিএনপি এর তারেক রহমান তিনি আবার একটা বক্তব্য দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হলে কি হবে, বিভিন্ন বিনিয়োগের কি সুবিধা আসবে, অস্থিতিশীলতাকে টিকিয়ে কিভাবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা আসবে, নানান ধরনের তিনি রাজনৈতিক বয়ান দিয়েছেন, বোঝানোর চেষ্টা করছেন। এর ফলে কি হয়েছে, তৃণমূলতে সকল বিএনপি নেতা কর্মীদের মধ্যে এখন এই ডিসেম্বরে নির্বাচন নিয়ে একটা গুরুত্ব তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হচ্ছে। মূলত তার কথার কারণে এটা আরো বেশি আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিএনপির সকল শ্রেণী নেতা কর্মীদের মধ্যে, অঙ্গ সংগঠনগুলোর মধ্যে। এখন বিষয়টা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন জাপানে অবস্থান করছেন। তিনি বাংলাদেশে আসার পর তিনি অবশ্যই হয়তোবা ঈদের আগে নির্বাচন নিয়ে একটা রূপরেখা দিবেন। আর যদি সময় না পান তিনি নির্বাচন অর্থাৎ ঈদের পরে তিনি নির্বাচন নিয়ে একটা রূপরেখা হয়তো জনগণের সামনে, দলের সামনে তিনি তুলে ধরবেন। এখন বিষয়টা হলো রাজনীতিতে একটা মেরুকরণ অর্থাৎ একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সেটা হলো যে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি আসনে দিয়ে আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং আপনার জামাত ইসলামের যিনি এখন প্রধান রয়েছেন শফিকুল ইসলামকে আপনার উপপ্রধানমন্ত্রী করে এবং রেজা কিবরিয়া যিনি রয়েছেন তিনাকে আপনার উপরাষ্ট্রপতি দিয়ে আর অন্যান্য দলকে 25%, 10%, 15% এইভাবে একটা আনুপাতিক হার দিয়ে একটু একটা জাতীয় সরকার গঠন করে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে যদি নিয়ে আসা হয়, তাহলে যে অপশক্তিগুলো রয়েছে বাংলাদেশের রাজনীতির ভিতরে রয়েছে এবং বিভিন্ন প্রশাসনের ভিতরে রয়েছে, সামরিক বিভিন্ন জায়গায় রয়েছে, তাহলে এদেরকে একটা লাইনে গুছিয়ে আনা সম্ভব হবে এবং দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং ভারত সরকার যে বাংলাদেশের উপর যে প্রভাব বিস্তার খাটানোর যে একটা অভ্যাস তাদের মধ্যে তৈরি হয়ে আছে দীর্ঘ বছরের, সেটা কিন্তু কমে যাবে এবং তারা এই বলয় এবং এই ছায়া থেকে তারা সরে যাবে যদি এই জাতীয় সরকার গঠন করা হচ্ছে এভাবে বলা হচ্ছে। এবং এই বিষয় নিয়ে নাকি রেজা সাহেব নাকি দৌড়ঝাঁপ শুরু করছেন। এখন দেখা যাক এটা কতটা সফল হয়।
যদি সত্যি জনগণের মধ্যে কিন্তু আলোচনা হয়, যারা একেবারে নিম্ন শ্রেণী হতে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত যারা নিরপেক্ষ বা যারা দল সমর্থন করলেও কিন্তু একেবারে অন্ধের মতো দল সমর্থন করে না, এই ধরনের ব্যক্তি, এই ধরনের সমর্থক সাধারণ নাগরিক যারা রয়েছে, তারা কিন্তু মূলত জাতীয় সরকার রূপরেখাটাকে সবচেয়ে বেশি পছন্দ করছে এবং তারা এটাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে, দেশের মঙ্গল তারা কামনা করছে। কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যে সকল দুর্নীতি, যে সকল সেক্টরগুলো চাঁদাবাজি ছিল এবং অপরাধমূলক যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলো কিন্তু বিএনপির প্রত্যেকটা সেক্টরে দখল করে নিয়েছে, এটা বলতে আর অপেক্ষা থাকে না। বিএনপির কোনো নেতা এরকমও বলেছিলেন যে ১৭ বছরও ধরে খেতে পারেনি, এখন সময় এসেছে, এখন তো খেতে হবে। হ্যাঁ, অর্থাৎ খাওয়ার দরজাটা তিনি খোলা রাখতে চাচ্ছেন। তার এই কথা কিন্তু শুধু তার একার নয়, তাদের প্রত্যেকটি বিএনপির অঙ্গ সংগঠনের প্রধান নেতাকর্মী যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটা আওয়াজ রয়েছে, খিদা রয়েছে এবং তারা প্রচণ্ড ক্ষুধার্ত বাঘের মতো তারা ক্ষুধার্ত রয়েছে এবং তৃষ্ণার্ত একজন পথিকের মতো তারা কিন্তু চেয়ে আছে। তারা এখন খাচ্ছে এবং ক্ষমতা আস্বাদন যখন আরো পরিপূর্ণভাবে স্বীকারোক্তিমূলকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে যখন ক্ষমতায় নির্বাচিত হয়ে চলে আসবে, তখন তারা একেবারে বাঘের হিংস্র বাঘ এবং সিংহের মতো তারা ঝাঁপিয়ে পড়বে এবং তারা তাদের উদরতাকে একেবারে গন্ডারের মতো, মহিষের মতো, হাতির মতো করে তারা খেতেই থাকবে, খেতেই থাকবে। এই যে জনগণ তাদের যে চরিত্রটাকে বুঝে, এটাই হলো সবচেয়ে বড় ভয়ের জায়গা। রাষ্ট্র তাহলে সংস্কার এবং বিচার এগুলো যদি না হয়, একটা সুনির্দিষ্ট কাঠামো যদি না পৌঁছায়, তাহলে এদেরকে তো আর কখনোই সরানো সম্ভব হবে না। এরা একবার যদি ক্ষমতায় চেপে আসে, এই দেশের মানুষ বলছে যে এরা একবার যদি ক্ষমতায় চেপে আসে, এরা আর এদেরকে কখনোই সরানো সম্ভব হবে না। কারণ এরা এদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এরা কিন্তু ১৭ বছরও সেগুলো কিন্তু মুছে ফেলতে পারেনি। দুই একজন নেতাকর্মী যদিও এখন খুব ভালো নীতিবান কথা বলছেন, মূলত ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা আসার জন্য, পথটাকে সুগম রাখার জন্য তারা হয়তো বা বাহ্যিকভাবে এই চরিত্রটাকে সুন্দর একটা অবয়ব তারা তুলে ধরছেন, কিন্তু যখন ক্ষমতায় চলে আসবেন তখন অবশ্যই তাদের কুৎসিত ছাড়াটা মানুষের সামনে চলে আসবে। জনগণ আরো কত কি চিন্তা করছে এখন, এই জন্য মানুষের মধ্যে ভয়, মানুষের মধ্যে কিন্তু এই প্রধান দুই দলকে নিয়ে এখন আশা আকাঙ্ক্ষার যে একটা জায়গা ছিল, সেই জায়গাটা ভীতি একটা জায়গা তৈরি হয়েছে এবং অবিশ্বাসের জায়গাটা একটা তারাই তৈরি করেছে। জনগণের দোষ নেই, দোষ দেওয়া যায় না, এটা তারা বছরকে বছর, যুগের পর যুগ তারা এটা জনগণের মধ্যে দিয়ে তারা এই বীজ বপন করেছে। জনগণ শুধু সেটা স্মরণ করে দিচ্ছে এবং তারা নিজেরাই দুঃখ প্রকাশ করছে যে যে লাউ সেই কদু। এখন দেখা যাক, আবার বলা হচ্ছে যে এনসিপিকে সময় দেওয়ার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটু সময় বেশি নিচ্ছে, যাতে তারা প্রতিটি জেলায় তাদের দলের কার্যক্রম চালিয়ে সেটা গুছিয়ে নিতে পারে। এই ধরনের অপপ্রচারও বিএনপি কিন্তু আবার সরকার বিরুদ্ধে করছে। আবার জামাত ইসলাম তারা বিভিন্ন জায়গায় প্রশাসন এবং বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মিটিং করছে এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদের সাথে তারা মিটিং করছে। বিএনপি সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে, এটাও তাদের একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। তারা আসলে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের চিন্তা ভাবনা, তাদের সুদূর প্রসারী পরিকল্পনা তারা তাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে তারা কিন্তু সাজিয়ে রেখেছে। এই জন্য তারা এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরে আসার পর তিনি কি ধরনের চিন্তা ভাবনা করেন, তিনি কি জাতীয় সরকার গঠনে যে আমরা প্রচ্ছন্ন একটা ছায়া দৌড়ঝাঁপ দেখছি, সেটা গুছিয়ে এনে এটা করতে পারেন কিনা, সেটাও আমরা জানবো, সেটাও আমরা দেখব। আর তাছাড়া যদি তা না হয়, তাহলে নির্বাচনের ব্যাপারে ডিসেম্বরের আগে একটা রূপরেখা দিয়ে দিলে আর জুনের মধ্যে নির্বাচনের যে তারিখ দিয়ে দিলে, তাহলে দলগুলো একটা লাইনে থাকবে। সে ব্যাপারে উনি কোনো দিক নির্দেশনা দেন কিনা সেটা আমরা জানতে পারবো, যেহেতু ঈদ আসছে।
ঈদের সময় অবশ্যই রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কা থাকে, তারা ঈদে একটা আমেজ নিয়ে, একটা বার্তা নিয়ে তারা এই দিনগুলোর সাথে তারা মানিয়ে নিতে চায়। প্রিয় দর্শক, জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে বাংলাদেশের জন্য কতটা টেকসই হবে এবং বহির্বিশ্বের যে আগ্রাসনের প্রভাব বলয় থেকে বাংলাদেশ মুক্তি পেতে পারে কিনা এই জাতীয় সরকারের মাধ্যমে, সেটাও আপনারা জানাবেন। আর যদি জাতীয় সরকার না হয়ে যদি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসে, তারা বহির্বিশ্বের অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে বলয়, ভারতের যে আগ্রাসন রয়েছে, প্রভাব রয়েছে, দাদাগিরি রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সেটাও আপনারা জানাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।